আমি কয়েকদিন ধরে এই বইটা পড়ছি মানি ব্যাপারে। তো এটাকে যদি ছোট করে কম্প্রেসড করে সামারি করা হয় তো তার অভিজ্ঞতা কি হয়েছে সেটা আমি শেয়ার করছি। জেনারেলি মানিটা ইনভেন্টেড হয়েছে গ্রিক পিরিয়ডে এবং তারপর চায়নায় কুইন ডাইনাস্টি যখন ছিল তখন ওদের আয়নাটা অনেক ডিভাইডেড ছিল, সেটাকে একটা জায়গায় জড়ো করবার জন্য কারেন্সি ইজ বিং ইনভেন্টেড। তাদের একাডেমি একটা আইডিয়া দিয়েছিল টু ইনভেন্ট দ্য কারেন্সি সো দ্যাট ইউ ক্যান কন্ট্রোল অল ওভার দ্য চায়না। এবং এই মানি সাপ্লাইটা কন্ট্রোল করতো মনার্কি। এবার মনার্কি যদি কম মানি সাপ্লাই করতো দেন দেয়ার ইজ এ ডিফ্লেশন, যদি বেশি সাপ্লাই করতো ইনফ্লেশন হতো। এবং এরপর আসি 1600-এ, যেখানে ইন্টারন্যাশনাল ট্রেড হতো লিওনে ফ্রান্সে। এখানে প্রাইভেট মানি ইউজ হতো, মানে বিল অফ এক্সচেঞ্জ মার্চেন্ট হাউস ইস্যু করতো এবং ওইটা দিয়ে বিভিন্ন দেশে ট্রেড হতো এবং কোয়ার্টারলি করে ওই বিলগুলো সেটেল করতো। আর যারা করতো তাদেরকে বলা হতো ফরেন এক্সচেঞ্জ ব্যাংকার। প্রাইভেট ট্রানজাকশন। আর একটা জায়গায় প্রাইভেট ট্রানজাকশন দেখা যায় রিসেন্টলি আর্জেন্টিনাতে যখন কোলাপস করে পেসো, ওদের কারেন্সি, ইট ওয়াজ লিঙ্কড উইথ ইউএস ডলার। এবার ইউএস ডলার যখন লিঙ্কড আছে, ইউএস ডলার বাড়ছে, তার মানে ওদেরও কারেন্সি বাড়ছে। এইবার ব্রাজিল কি করলো, নিজের কারেন্সি ডিপ্রিসিয়েটেড করার, ডিভ্যালু করার, কারণ টু মেক মোর এক্সপোর্ট ইট উইল বি মাচ চিপার গুডস টু আদার ফরেন কান্ট্রিজ। whereas আর্জেন্টিনার কারেন্সি কি হয়ে যাচ্ছে, এক্সপেন্সিভ, বিকজ ইট ইজ বিং লিঙ্কড উইথ ইউএসএ। তার ফলে ইকোনমি কোলাপস করতে শুরু করলো। তারা ইউএসএ ডলারের সঙ্গে যে পেক ছিল সেটাকে ক্যান্সেল আউট করলো এবং সঙ্গে সঙ্গে পেসো মানে আর্জেন্টিনা কারেন্সি পড়তে শুরু করলো। এবং তখন লোকেরা ক্রেডিটও বলে ক্রেডিট ট্রানজাকশন করতো, দ্যাট ইজ অলসো প্রাইভেট মানি। গ্রুপের মধ্যে ট্রানজাকশন হতো বিকজ দে আর নট বিলিভিং পেসো। পেসো হ্যাজ লস্ট হিজ ট্রাস্টওয়ার্দিনেস। এবং তুমি যদি দেখো ইংল্যান্ডে অনেকবার ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে, 1847, 1853, 1866। ওভার এন্ড গার্নি বলে একটা ব্রোকিং হাউস ছিল, সে পুরোটাই কোলাপস করে যায় 1866-এ এবং তার ফলে ব্যাংকিং সিস্টেমের ওপর বিলিভ হেঁটে যায়। এবং সেই সময় একজন রাইটার ছিল, ইকোনমিক্স ছিল, সে কিন্তু কোনোভাবে ইকোনমিক্স ছিল না একাডেমিক দিক দিয়ে, প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে। সে একটা বই লিখেছিল দ্য লাম্বার্ড স্ট্রিট। সেখানে ও বলেছিল দুটো ফ্যাক্টর কাজ করে মানির ক্ষেত্রে, একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে লাইবিলিটি, লিকুইডিটি, লাইবিলিটি, মানে যাকে লোন দেওয়া হয়েছে সে কতটা শিওর শট যে রিটার্ন করতে পারবে। henceforth the trust is being created, henceforth more people will be eager to invest in that area, in that sector, in that bank, whatever. তার মানে দুটো ফ্যাক্টর কাজ করে। এই দুটো ফ্যাক্টরের মধ্যে যদি ব্যালেন্স হেঁটে যায় দেন দেয়ার উইল বি এ ফিনান্সিয়াল ক্রাইসিস। মোদ্দা কথা হচ্ছে কারেন্সি এখন ফেড কারেন্সি হয়ে গেছে, কারেন্সি অফ ট্রাস্ট। এখন গভর্নমেন্ট যত পারে কারেন্সি প্রিন্ট আউট করতে পারে। এইবার কারেন্সি যখন প্রিন্ট আউট করতে পারে যখন তখন, তার মানে যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যালোকেশন করা হচ্ছে, সেখানে যদি ডিফল্ট হয়, সেখানে যদি ক্রাইসিস ক্রিয়েট হয়, দেন ইট ক্রিয়েট এ বাবল, মানে প্রপার ইউটিলাইজেশন অফ অ্যাসেট। আর তার জন্যেই 1970-র আগে ডলার ওয়াজ লিঙ্কড উইথ, কাপলড উইথ গোল্ড। তারপর কি হলো, ডিকাপলিং করে দিল, মানে যত ইচ্ছা প্রিন্ট আউট করো, মানে রেস্ট্রিকশন নেই এবং সেখানে চেক করার কেউ নেই। যেটা বাজে ইনভেস্টমেন্ট করছি সেখানেও চেক করার কেউ নেই। তারপরে এখনকার সিচুয়েশনে আমরা যেটা বুঝতে পারছি যে প্রত্যেকটা দেশ কারেন্সি প্রিন্ট আউট করছে ফর গ্রোথ, এবং গ্রোথ যদি না আসে
তাহলে ট্রাস্ট ফল হবে, এবং ট্রাস্ট যদি ফল হয় এই বিটকয়েন আদার কমোডিটি মার্কেট উইল ইনক্রিজ।